আসসালামু আলাইকুম। আজকে শুরু হবে ওয়েব কনফারেন্সিং সফটওয়্যার বৈশিষ্ট্য থেকে ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার উপযুক্ত হার্ডওয়্যার ব্যবহার করে ভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থানকারী ব্যক্তিদেরকে মিটিং চলাকালে ভার্চুয়াল ভাবে মুখোমুখি থাকার অভিজ্ঞতা দেয়। এই সফটওয়্যার একটি ভার্চুয়াল সভাঘর স্থাপন করে যেখানে দুজন ব্যক্তি থেকে শুরু করে কয়েক হাজার অংশগ্রহণকারী পর্যন্ত একত্র হতে পারে। এক্ষেত্রে একজন মডারেটর বা উপস্থাপক সভা নিয়ন্ত্রণ করেন। তোমরা যারা কখনো ভিডিও কনফারেন্সিং বা জুমে বলো বা গ্রুপ কল অ্যাটেন্ড করেছো, তো কি থাকে সেখানে একজন হোস্ট থাকে। তো তিনি হচ্ছে সবকিছু উপস্থাপনা করে, আর বাকি সবাই জয়েন করতে পারে। দেখে মনে হয় যে আমরা ভার্চুয়ালি থেকেও আমরা মনে হয় সরাসরি কথা বলছি। এরপরে অডিও কনফারেন্সিং। ওয়েব কনফারেন্সিং সফটওয়্যারে যে কোনো জায়গা থেকে ফোন কল এবং কনফারেন্স কল করার জন্য সহজ ও তুলনামূলক সস্তা আইপি টেলিফোন ব্যবস্থা সংযুক্ত থাকে। অডিও কনফারেন্সিং সফটওয়্যার প্রায়শই কোনো ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার সাথে অন্তর্ভুক্ত থাকে। ভিডিও কল করতে পারতেছো, মানে আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অফিস করতে পারতেছি বা মিটিং করতে পারতেছি, পাশাপাশি আমরা কথা বলতে পারতেছি, একসাথে দেখতে পাচ্ছি, কথা বলতে পারছি। কারণ ব্যবহারকারী যাতে তার ক্যামেরা ফাংশন চালু না করেও সভায় অংশগ্রহণ করতে পারে। তো দেখা যায় অনেক সময় বলা হয় যে ক্যামেরা অফ করতে বলা হয়, জাস্ট বলতে বলা হয়। তো সেই ক্ষেত্রে অডিও কনফারেন্সিং কাজ করে। এবার ভিডিও স্ট্রিমিং। মডারেটর বা সভার উপস্থাপক তার কম্পিউটার থেকে অন্য সবার কাছে ভিডিও বা অন্যান্য মিডিয়া ফাইল প্রদর্শন বা শেয়ার করতে পারেন। তো যিনি আর কি হোস্ট থাকে তিনি কি করতে পারে, মাঝে মধ্যে বলে যে সবাই ক্যামেরা অফ রাখবেন, আর তিনি হচ্ছে নিজের স্ক্রিন শেয়ার করে দেখায় বা কোনো স্লাইড দেখায়। এরপরে স্লাইড শো উপস্থাপনা। উপস্থাপক কোনো স্লাইড উপস্থাপনার আলোচনা কিংবা ব্যাখ্যা করার সময় সকল অংশগ্রহণকারীরা স্লাইড শোটি দেখতে পারেন। ফাইল, স্ক্রিন এবং অ্যাপ্লিকেশন শেয়ার করে নেওয়া। সভার মডারেটরের দ্বারা শেয়ার করা কোনো ফাইল, স্ক্রিন এবং অ্যাপ্লিকেশন অংশগ্রহণকারীরা ব্যবহার করতে পারে। উপস্থাপক তার উপস্থাপনা চলাকালে কি দেখছেন এবং কি করছেন তাও তিনি দেখতে পারেন। তার মানে যিনি হচ্ছে হোস্ট থাকেন, তিনি যা শেয়ার করতেছেন তিনি তো দেখতে পাবেন, পাশাপাশি সবার স্ক্রিনেই সেটা শো করবে। অভ্যন্তরীণ বার্তা বা টেক্সট মেসেজ চ্যাট। সভা অংশগ্রহণকারীরা নিঃশব্দ বা মিউটেড হওয়া সত্ত্বেও মডারেটরের জন্য প্রশ্ন বা অন্য অংশগ্রহণকারীদের কাছে মন্তব্য, অভ্যন্তরীণ বার্তা প্রেরণ এবং প্রশ্ন উত্তর ইত্যাদি চ্যাট করতে পারেন। তো সবাই কি করে, হ্যান্ড রেইস করে না, একটা অপশন থাকে না, রেইস হ্যান্ড করে। তো তারা যারা কোশ্চেন করতে চায় তারা রেইস হ্যান্ড করে, বা তারা চাইলে চ্যাট বক্সে হচ্ছে টেক্সট করতে পারে। এরপরে হোয়াইট বোর্ড। সভায় অংশগ্রহণকারী কেউ চাইলে ভার্চুয়াল জগতের সাদা বোর্ডে মন্তব্য লেখা, চিত্র আঁকা এবং তাৎক্ষণিক কোনো কিছু ব্যাখ্যা করার জন্য ব্যবহার করতে পারেন। তো এর পাশাপাশি তিনি হোয়াইট বোর্ড এর মাধ্যমে কিছু লিখতে পারেন বা কিছু চাইলে দেখাতে পারেন। তফসিলযুক্ত সভা এবং ক্যালেন্ডার একীকরণ। ওয়েব কনফারেন্সিং অ্যাপ্লিকেশনে মিটিং পরিকল্পনা করা যায়। সভায় অংশগ্রহণকারীদের সাথে মিটিং লিঙ্ক বিতরণ কাজে সহায়তা করতে প্রায়ই ব্যবহারকারী বিদ্যমান ক্যালেন্ডারের সাথে নির্ধারিত সভা অন্তর্ভুক্ত করে দেয়। ফলে ক্যালেন্ডারে আমন্ত্রণ থেকে সরাসরি মিটিং সফটওয়্যারটি চালু করা যায়। ইমেলকারী ইমেলের মাধ্যমে সভার আমন্ত্রণ প্রেরণ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়েবিনারের জন্য উন্মুক্ত সভার লিঙ্ক শেয়ার করতে পারেন। সভার গোপনীয়তা রক্ষা করা বা এনক্রিপ্ট করা। নিরাপদ ওয়েব কনফারেন্সিং সফটওয়্যার সভার গোপনীয়তা রক্ষা করে থাকে। সভায় নতুন উপস্থিতদের পরিচয় যাচাই করার জন্য ভার্চুয়াল ওয়েটিং রুম বা অনুমতি সেটিংসের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়। তাছাড়া তথ্য চুরি ঠেকাতে বিভিন্ন ধরনের এনক্রিপশন পদ্ধতিরও প্রয়োগ করা হয়। সভা রেকর্ডিং সুবিধা। ওয়েব কনফারেন্সিং সফটওয়্যারে MP3 বা MP4 ফাইল, MP3 মানে কি অডিও, MP4 মানে হচ্ছে ভিডিও, ফাইল ফরম্যাটে সম্পূর্ণ সভা অথবা সভার প্রয়োজনীয় অংশের ভিডিও বা অডিও রেকর্ড করার সুবিধা থাকে। ফলে সভার কার্যপত্র তৈরি অথবা কনফারেন্সটি ব্যবহার করার সুবিধা পাওয়া যায়। তো MP4 এর সাথে এখন MP4 দেখা যায় কি 4K ভিডিও, 8K ভিডিও এইসব ইউজ করা হয়। ছবিতে আমরা বিভিন্ন অ্যাপস দেখতে পাচ্ছি। ডিসকর্ড, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মতো কিছুটা কাজ করে জুম মিটিং করার জন্য। বাই স্কাইপি, দেন গুগল হ্যাংআউটস। তো তো জনপ্রিয় ওয়েব কনফারেন্সিং সফটওয়্যারের মধ্যে জুম, ফেস টাইম, ফেসবুক মেসেঞ্জার, রুম, মাইক্রোসফট টিম, সিসকো ওয়েবএক্স, স্কাইপি, গুগল মিট ইত্যাদি উল্লেখযোগ্য। আমরা মোটামুটি জুমের সাথে সবাই পরিচিত, আর গুগল মিটের সাথে সবাই পরিচিত। স্কাইপি কিছু সময় আগে খুবই ইউজ হইতো, এখন কম ইউজ হয়। আর ফেসবুক মেসেঞ্জার তো আছেই, সবার নিত্যদিনের প্রয়োজন। আর বাকিগুলো ইউজ হয়, বাট সেগুলো খুবই কম। আর চাইনিজটা হচ্ছে মিটিংয়ের জন্য মেইনলি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ভুফ মিটিং, এটা ইউজ করে থাকে। পরের পার্ট, ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব।
জীবনের অন্য সকল ক্ষেত্রের মতো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটির প্রয়োগ ব্যবসা বাণিজ্যে আমূল পরিবর্তনের সূচনা করেছে। যে কোনো ব্যবসার মূল উদ্দেশ্য থাকে কম সময় এবং কম খরচে পণ্য বা সেবা উৎপাদন করা। তো যে কোনো ব্যবসার মূল উদ্দেশ্য কি থাকবে? যত কম সময়ে এবং যত কম খরচে পণ্য আমরা সেবাটা উৎপাদন করতে পারি এবং দ্রুততম সময়ে তা ভোক্তার কাছে পৌঁছে দেওয়া। মনে করো তুমি অনলাইনে কিছু অর্ডার করেছো, তো তুমি যত তাড়াতাড়ি সেই জিনিসটা পাবা ততই তোমার জন্য ভালো, বা ততই যতদিন না পাচ্ছ নিজের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো ব্যবসার মূল উদ্দেশ্য কি থাকবে? যে যত কম সময়ে তোমার কাছে সেটা পৌঁছে দেওয়া। পণ্যের জন্য কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে উৎপাদনের কাজে নিয়োজিত কর্মীদের ব্যবস্থাপনা, তাদের দক্ষতার মান উন্নয়ন, উৎপাদন ব্যবস্থাপনা, বিপণন এবং সবশেষে পণ্য বা সেবার বিনিময় মূল্য প্রাপ্তির ক্ষেত্রে আইসিটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তো এখন কি ব্যবসাগুলো হয়ে গেছে কি আইসিটি কেন্দ্রিক? তো সিম্পলি আমরা যদি ব্যবসার ক্ষেত্রে ধরি, ক্যালকুলেটর সবাই ইউজ করে। তো ক্যালকুলেটরটা কিসের অবদান? আইসিটির অবদান। কম্পিউটার ইউজ করতেছে এখন মোটামুটি অনেক জায়গায় দেখা যায়। তো এইটাও আইসিটির সাথে রিলেটেড। তো এর পাশাপাশি দেখা যায় ফার্মেসিতে গেলে দেখা যায় যে ফার্মেসিরা তাদের ইনবিল্ট ওষুধের জন্য সফটওয়্যার ইউজ করতেছে। দেন বিভিন্ন ব্র্যান্ড তাদের নিজের ওয়েবসাইট খুলতেছে। তো সব কিছুই কি আইসিটির সাথে রিলেট করতেছে। সাধারণভাবে আইসিটি প্রয়োগের ফলে ব্যবসায় নানাবিধ সুবিধা অর্জিত হয়। এছাড়া আইসিটি খরচ কমাতে সাহায্য করে। উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে কম সময়ে অধিক কাজ করা যায়। ফলে ব্যবসার খরচ হ্রাস পায়। এতে ব্যবসায়ী একদিকে কম খরচে তার পণ্য বিক্রয় করতে পারে, অন্যদিকে মুনাফাও বাড়াতে পারে। খরচ কমানোর অনেকগুলো উপায় রয়েছে। তো আমরা এখন দেখব যে কি উপায় রয়েছে। ১ নম্বর মজুত নিয়ন্ত্রণ। ব্যবসায় একটি বড় খরচ হলো পণ্যের মজুত। বাজার চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে মজুত নিয়ন্ত্রণ করতে হয়। বিশেষায়িত সফটওয়্যার কৌশল ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় মজুদের হালনাগাদ তথ্য জানা যায়। ফলে সেই অনুযায়ী উৎপাদনের ব্যবস্থা করা যায়। ২ নম্বরে উৎপাদন ব্যবস্থাপনা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগে উৎপাদন ব্যবস্থার প্রভূত উন্নতি করা সম্ভব। উৎপাদন স্বয়ংক্রিয়করণ সহ আইসিটি নিয়ন্ত্রিত বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হলে কম সময়ে অধিক উৎপাদন করা যায়। ফলে উৎপাদন খরচ হ্রাস পায়। তাছাড়া কর্মী ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ উৎপাদনে গতিশীলতা আনতে সক্ষম হয়। এরপরে উন্নত যোগাযোগ ব্যবস্থা। মোবাইল ফোন, ইন্টারনেট, স্যাটেলাইট সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ যোগাযোগ ব্যবস্থাকে দ্রুত কার্যকরী করে তুলেছে। মোবাইল ফোন। মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো স্থান থেকে যোগাযোগ করা সম্ভব হয়। ফলে চলতে ফিরতে কিংবা ঘরে বসেও ব্যবসার যোগাযোগ রক্ষা করা যায়। মোবাইল ফোনে কনফারেন্স সুবিধার মাধ্যমে একই সময়ে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলা যায়, এমনকি ছবিও দেখা যায়। ফলে দ্রুত কাজ সম্পন্ন করা যায়। যারা অনলাইনে ব্যবসা করে তাদের ক্ষেত্রে দেখে থাকবা বিভিন্ন পেজ রয়েছে। তারা কি করে? বিভিন্ন প্রোডাক্টের ছবি পোস্ট করে। দেন ওগুলো যারা নিতে চায় তারা টেক্সটে যোগাযোগ করে বা ফোনে যোগাযোগ করে, তারা পাঠিয়ে দেয়। দেন তুমি কুরিয়ার থেকে তোমাকে ফোন করে বা মেসেজ আসে, তুমি কুরিয়ার থেকে সেটা সংগ্রহ করো। তার মানে কি মোবাইল ফোনের মাধ্যমেই দেখা যাচ্ছে যে ধরো তোমার বাসা ঢাকা থেকে দূরে, তো ঢাকা থেকে তোমার কাছে পৌঁছায় দিচ্ছে জিনিসটা। ফ্যাক্সের মাধ্যমে জরুরি লিখিত ছবি তাৎক্ষণিকভাবে প্রেরণ করা যায়। যেসব দেশে ব্যবসা লেনদেনের ক্ষেত্রে ক্রেতা বা বিক্রেতার স্বাক্ষরের প্রয়োজন সেখানে ফ্যাক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইমেল ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে দ্রুততার সঙ্গে লিখিত যোগাযোগ করা যায়। এমনকি পণ্যের ছবি ক্রেতার কাছে পাঠানো যায়। পণ্য সম্পর্কে অন্য কোনো ক্রেতার মূল্যায়ন যদি ইন্টারনেট প্রকাশিত হয়ে থাকে তাহলে সেটির লিঙ্কও পাঠানো যায়। ইউজই হয়, বাট এখনকার সময় যদি আমরা কনসিডার করি, এখন দেখা যায় যে ফেসবুক থেকেই বেশি লেনদেন করা হচ্ছে। মাঝে মধ্যে ইনস্টাগ্রাম ইউজ করা হচ্ছে সেলের জন্য, ব্যবসার জন্য। এরপর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হয়। আরও বেশ কিছু মাধ্যম আছে। অনলাইন নিজের ওয়েবসাইটের মাধ্যমে দেখা যায়। অন্য সবকিছুর মূল্য তালিকা দেওয়াই থাকে। কোনো কথা নাই, বার্তা নেই, ওয়েবসাইট থেকে ডিরেক্ট কিন্তু অর্ডার দিয়ে দিচ্ছে। তো এরকমটা হয়ে থাকে। ইন্টারনেটের মাধ্যমে পণ্য সেবার খবর সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়। ইন্ট্রানেট, এটা ছিল ইন্টারনেট, এটা হচ্ছে ইন্ট্রানেট। অনেক ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন দপ্তর ভৌগোলিকভাবে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটে থাকে। এসব ক্ষেত্রে নিজেদের মধ্যে সংস্থাপিত ইন্টারনেট ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধন করছে। সঠিক হিসাব রাখা ব্যবসার একটি গুরুত্বপূর্ণ দিক হলো সঠিক হিসাব সংরক্ষণ করা। ক্ষুদ্র উদ্যোক্তারা সাধারণ স্প্রেডশিট ব্যবহার করেই তাদের ব্যবসার হিসাব সংরক্ষণ করতে পারেন। তারা বিভিন্ন ধরনের ডেটাবেস সফটওয়্যার ব্যবহার করে পণ্যের মজুত, কর্মীদের তথ্যাবলী, এমনকি গ্রাহকদের তথ্যাবলীও সংরক্ষণ করা যায়। এই তথ্যাদি কৌশলী প্রয়োগ
ভবিষ্যতে ব্যবসা উন্নতিতে ব্যবহার করা যায়। স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গুগল স্প্রেডশিট। তো এরকম দেখা যায় ব্যবসায় হিসাব রাখার জন্য এরকম স্প্রেডশিট ব্যবহার করা হয়, অথবা মাইক্রোসফটের স্প্রেডশিট আছে সেটাও ব্যবহার করতে পারে। বিপণন ব্যবসা করতে পণ্য বা সেবার বিপণন ও প্রচারে আইসিটি প্রয়োগের ফলে নতুন মাত্রা যোগ হয়েছে। বাজার বিশ্লেষণ যে কোনো পণ্য বা সেবা বাজার চালু করার পূর্বে এই বিষয়ে বর্তমান বাজার সম্পর্কে জানা প্রয়োজন। আইসিটির মাধ্যমে নতুন পণ্যের চাহিদা যোগান ও দামের সম্পর্ক দ্রুততার সঙ্গে বিশ্লেষণ করা যায়। মনে করো তুমি একটা প্রোডাক্ট বাজারে ছাড়বা, বাট ওটা ডিমান্ড আছে কিনা আদৌ বাজারে সেটা তো আগে দেখা দরকার। মনে করো সামনে রমজান মাস আসতেছে, তো সেই সময় কোন কোন প্রোডাক্টগুলো বেশি সেল হবে? অবশ্যই খেজুর সেল হবে, বিভিন্ন রকমের ফলমূল সেল হবে, লেবুর শরবত বানায় লেবুটা সেল হবে, দেন সোলা আসছে, দেন আরো বেশ কিছু জিনিস আছে। এই যে বাজারকে রিড করা, এগুলোতে আমাদের সাহায্য করতে পারে আইসিটি। অথবা তোমরা হচ্ছে আইসিটির মাধ্যমে দেখা যায় যে কম্পেয়ার করা হয় যে বিভিন্ন প্রোডাক্টের কোনটা কেমন সেল চলতেছে বা কোনটার এখন ডিমান্ড বেশি, সবকিছুই বোঝা যায়। প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে তথ্য সংগ্রহ, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের পণ্য ও সেবা সম্পর্কে সহজে তথ্য সরবরাহ, জিপিএস বা অনুরূপ ব্যবস্থাদির মাধ্যমে কম খরচে পণ্য সরবরাহের পরিকল্পনা করা যায়। প্রচার, ওয়েবসাইট, ব্লগ কিংবা সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে স্বল্প মূল্যে এবং কখনো কখনো বিনামূল্যে পণ্য বা সেবার বিজ্ঞাপন করা যায়। তোমরা ফেসবুকে মাঝে মধ্যে দেখে থাকবে যে অ্যাড চলে, ওটা স্পন্সার্ড থাকে, বিভিন্ন অ্যাড রান করা হয়। তোমরা ইউটিউবে মাঝে মধ্যে দেখে থাকবে কি ইউটিউবের মাঝে অ্যাড চলে আসে না, তো অ্যাড যারা দেয় তারাও কি স্পন্সার্ড, তারাও হচ্ছে কিছু অর্থের বিনিময়ে হচ্ছে তারা তার ভিডিওর মাঝখানে অ্যাড শো করে। ঠিক আছে, তো এইভাবে তারা প্রচার প্রচারণা করে। আবার যদি কেউ চায় নিজে বিনামূল্যে হচ্ছে নিজে নিজেই অ্যাড চালাতে পারে। এরপরে বিক্রয় ব্যবস্থাপনা ও হিসাব, ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল, ইপিওএস হলো একটি ব্যবস্থা যার মাধ্যমে বিক্রয়ের সকল তথ্য সংগ্রহণ করা যায়, এতে সার্বক্ষণিক মনিটরিংয়ের সুযোগ থাকে। এরপরে মূল্য সংগ্রহ, আইসিটি প্রয়োগের মাধ্যমে ব্যবসায়ীগণ তাদের পণ্যের মূল্য সরাসরি নিজের ব্যাংক হিসাবে সংগ্রহ করতে পারে। ক্রেডিট বা ডেবিট কার্ড কিংবা মোবাইল ব্যাংকের মাধ্যমে বিক্রেতা তার পণ্য বা সেবার মূল্য ক্রেতার হিসাব থেকে সরাসরি নিজের হিসাবে স্থানান্তর করতে পারে। এখন কি দেখা যায় যে ক্যাশ খুবই কম ইউজ হচ্ছে, সব বিভিন্ন দেশে এখন ক্যাশলেস হওয়ার ট্রাই করতেছে সবাই। ঠিক আছে, দেখা যায় অনেক জায়গায় হচ্ছে ক্যাশ কিন্তু একসেপ্টই করে না, ক্যাশলেস হওয়ার ট্রাই করতেছে, সব কি এখন অনলাইন ট্রানজেকশন হয়। বাংলাদেশের ব্যতিক্রম নয়, বাংলাদেশেও মোবাইল ব্যাংকিং সার্ভিস রয়েছে, বিকাশ, নগদ, উপায়, ঠিক আছে, রকেট। দেন দেখা যায় বিভিন্ন ব্যাংক তারা নিজেদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড সবকিছু ব্যবহার করা হচ্ছে। এইভাবে করেই দেখা যায় যে আসলে আমি ধরো যে আমার কাছে ক্যাশ নেই, বাট আমি অনলাইন ট্রান্সফারের মাধ্যমে আমি কিন্তু আমার মূল্য পরিশোধ করতেই পারি। পার্ট 5, সরকারি কর্মকাণ্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ। রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো সরকার। যে কোনো দেশের সরকার জনগণের জন্য নিরাপদ, সৃজনশীল কর্মসংস্থান এবং সর্বোপরি মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করার জন্য নানাবিধ উদ্যোগ গ্রহণ করে থাকে। সরকারের সাধারণ কার্যক্রমের মধ্যে রয়েছে আইন ও নীতি প্রণয়ন এবং বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার মাধ্যমে তা বাস্তবায়ন এবং সর্বোপরি আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজ দেশকে সঠিকভাবে উপস্থাপন। এই সকল কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য সরকার দেশের মধ্যে কর ও শুল্ক আদায়, বিদেশ থেকে অনুদান ও ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহ করে এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে পরিকল্পনাসমূহ বাস্তবায়ন করে। তো দেখা যায় কি যে সরকার আমাদের কাছ থেকে ট্যাক্স নেয়, বিদেশ থেকে রেমিটেন্স নিচ্ছে না, প্রবাসী যারা তারা রেমিটেন্স পাঠাচ্ছে, প্রয়োজনে বেসরকারি সংস্থা বা ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়। বা দেখা যায় যে সরকার বিভিন্ন ব্যাংক থেকে, ওয়ার্ল্ড ব্যাংক হোক, তো সেখান থেকে কি মাঝে মধ্যে ঋণও কিন্তু নিয়ে থাকে। সরকারি সকল কাজে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্বপূর্ণ প্রয়োগ রয়েছে। এখানে কয়েকটি বিষয় উল্লেখ করা হলো। সরকারি তথ্যাদি প্রকাশ, ইন্টারনেট বিকাশের আগে সরকারি বিভিন্ন তথ্য যেমন নিয়োগ বিজ্ঞপ্তি, দরপত্র প্রকাশ, বিভিন্ন প্রকার আদেশ ইত্যাদি সংশ্লিষ্ট দপ্তরে নোটিশ বোর্ড এবং কখনো কখনো বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হতো। সে সময় দেখা যেত কি যে ধরো তোমরা না কিছু আগে যখন স্কুলে ভর্তি হতে হতো তখন কিন্তু ফর্ম ফিল আপ করা লাগতো, কি নিজে যে স্কুলে ভর্তি হতে চাও সেই স্কুল থেকে ফর্ম কিনে সেটা ফিল আপ করে আবার সেখানে জমা দিতে হইতো। বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা এক্সাম দিতে চাইতো তারাও কি করতো, ওই ইউনিভার্সিটিতে যেয়ে ফর্ম কিনে আনতো, দেন পূরণ করে আবার সেটা ফিল আপ করে আবার জমা দিয়ে আসা লাগতো। বাট এখন কি হয়ে গেছে,
এখন কি সবাই প্রত্যেকে নিজ নিজ ওয়েবসাইটে কিন্তু সার্কুলার থেকে শুরু করে বিভিন্ন ফলাফল, নিয়োগ বিজ্ঞপ্তি সবকিছুই প্রকাশ করে থাকে। বর্তমানে ওয়েবসাইট বা পোর্টালের মাধ্যমে এই সকল তথ্য সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়। উল্লেখ্য, বাংলা সরকার জাতীয় ওয়েব পোর্টাল ঠিকানা হলো www.bangladesh.gov.bd। এই হচ্ছে bangladesh.gov.bd এর ওয়েবসাইট। আইন ও নীতিমালা প্রণয়ন ও সংশোধন, বিভিন্ন বিষয়ে সরকার নীতিমালা, আইন ইত্যাদি প্রণয়ন এবং সংশোধনের ক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে বর্তমানে সংশ্লিষ্ট দপ্তর জনগণের মতামত গ্রহণ করতে পারে। এছাড়া কল সেন্টারের মাধ্যমে জনগণের যে অংশ ইমেল অভ্যস্ত নয় তাদের মতামতও নেওয়া যায়। বিশেষ দিবস বা ঘটনা সম্পর্কে প্রচার, সরকার মোবাইল ফোনের মাধ্যমে জনগণের এক বিরাট অংশকে সরাসরি কোনো বার্তা পৌঁছাতে পারে। বাংলাদেশে প্রায় 12 কোটি লোকের কাছে মোবাইল ফোন রয়েছে। মনে রাখতে হবে 12 কোটি লোকের কাছে রয়েছে। যদি হচ্ছে কম বেশি এটা হতেই পারে, এটা অফিসিয়াল বলা যায় না, কারণ ডেইলি হচ্ছে মোবাইল ফোন ইউজার বাড়তেছে। সরকারি কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা, মোবাইল ফোনের খুদে বার্তা, শর্ট মেসেজ সার্ভিস বা যে SMS করি সেটার ফুল ফর্ম হচ্ছে কি শর্ট মেসেজ সার্ভিস, খুদে বার্তা বা খুদে বার্তার মাধ্যমে সরাসরি ওই সকল ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া যায়। অনেক সরকারি অনেক মেসেজ চলে আসে আমাদের ফোনে, বিশেষ কিছু জানাতে হলে কিন্তু আমাদের নাম্বারগুলোতে এরপরে দোরগোড়ায় সরকারি সেবা, সরকারি কর্মকাণ্ডে আইসিটি সবচেয়ে উদ্ভাবনীয় কুশলী প্রয়োগ হলো জনগণের কাছে নাগরিক সেবা পৌঁছে দেওয়া। সবচেয়ে উদ্ভাবনীয় কুশলী প্রয়োগ হচ্ছে কি নাগরিকের কাছে সেবাগুলো পৌঁছে দেওয়াই হচ্ছে সবচেয়ে উদ্ভাবনীয় কৌশলী প্রয়োগ। মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন, ইন্টারনেটের মাধ্যমে নাগরিক সেবাসমূহ নাগরিক এর দোরগোড়া এবং কোনো কোনো ক্ষেত্রে তার হাতের মুঠোয় পৌঁছে দেওয়া হয়। উন্নত দেশগুলোতে এর মাধ্যমে জনগণ ঘরে বসে পাসপোর্ট প্রাপ্তি, আয়কর প্রদান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, সরকারি কোষাগারে অর্থ প্রদান প্রভৃতি কাজ নিমিষে সম্পন্ন করতে পারে। আমাদের দেশেও কি দেখা যায়, পাসপোর্ট অনলাইনে আবেদন করা যায়, কিন্তু এরপরে পাসপোর্ট অফিসে যেতে হয়। আয়কর প্রদান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, আমাদের দেশে আসলে সম্পূর্ণভাবে অনলাইন নির্ভর এখনো হতে পারেনি, তো কিছুটা কাজ অনলাইনের মাধ্যমে করা যায়। এখন আমরা যদি ইলেকট্রিসিটি বিলের কথাই বলি, আমরা কিন্তু এটা ঘরে বসে দিতে পারতেছি। আমাদের দেশে বর্তমানে অনেক নাগরিক সেবা খুব সহজে পাওয়া যায়, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ই-পর্চা। ই-পর্চা কি জমি জমার বিভিন্ন রেকর্ডের সংগ্রহের জন্য পূর্বে অনেক হয়রানি হতো, বর্তমান দেশের 64টি জেলায় ই সেবা কেন্দ্র থেকে তা সহজে সংগ্রহ করা যায়। এই জন্য অনলাইনে আবেদন করে আবেদনকারী জমি জমা সংক্রান্ত বিভিন্ন দলিল এর সত্যায়িত অনুলিপি সংগ্রহ করতে পারে। এর ফলে জনগণ খুব সহজেই সেবা পাচ্ছেন। অন্যদিকে সেবা প্রদানের সময় তথ্যাদি ডিজিটালকৃত হয়ে যাচ্ছে, ফলে ভবিষ্যতে তথ্য প্রাপ্তির পর সহজ হচ্ছে। ধরো তোমার কোনো কিছু লাগলো, দেন তুমি হচ্ছে সংগ্রহ করতে পারবে এবং ভবিষ্যতে সেটা সহজে পাওয়ার জন্য সেটা কিন্তু সেভ করে রাখা হয়। পরে ইবুক, তো আমাদের বাংলাদেশের ইবুকের ওয়েবসাইট হচ্ছে কি ebook.gov.bd। আর আমরা যেগুলো পাঠ্যপুস্তক নিয়ে থাকি সেটা কি nctb.gov.bd। দুঃখিত, ebook.gov.bd এর ওয়েবসাইট কাজ করছে না। তো পাঠ্যপুস্তকের জন্য আমাদের যেটা এনসিটিবি কর্তৃক ওয়েবসাইট nctb.gov.bd, তো এইখানে হচ্ছে আমাদের বিভিন্ন শ্রেণীর বইগুলোর অনলাইন ভার্সন বা PDF পাওয়া যায়। পুরজি, চিনিকলের পুরজি ইক্ষু সরবরাহের অনুমতিপত্র স্বয়ংক্রিয়করণ করা হয়েছে এবং বর্তমানে মোবাইল ফোনে কৃষকরা তাদের পুঁজি পাচ্ছে। ফলে এই সংক্রান্ত হয়রানি অবসানী হওয়ার পাশাপাশি কৃষকও তাদের ইক্ষু সরবরাহ উন্নতি করতে পেরেছেন। পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ, তো বর্তমানে দেশের সকল পাবলিক পরীক্ষার ফলাফল অনলাইনে এবং মোবাইল ফোনের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। ধরো যে আমরা যদি এসএসসির কথা কনসিডার করি, দেখতে পাচ্ছ যে এই যে এখানে এক্সামিনেশন, এইখানে হচ্ছে এসএসসি হোক, এইচএসসি হোক বা যে কোনো এক্সামিনেশন সিলেক্ট করা যাবে। বছর টছর, বোর্ড, রোল, রেজিস্ট্রেশন এইসব দিয়ে সাবমিট করলে কিন্তু আমরা রেজাল্ট দেখতে পাবো। আমরা কি অনলাইনের মাধ্যমেই বিভিন্ন পরীক্ষার ফলাফল দেখতে পাচ্ছি। যেমন তোমরা স্ক্রিনে ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট দেখতে পাচ্ছ। তো এইখানে রেজাল্ট জানতে হইলে আমাদের যারা অ্যাপ্লাই করে যখন আইডি থাকে তখন ওই প্রোফাইলে লগ ইন করলেই দেখা যায় কিন্তু রেজাল্ট। তো এইভাবে কিন্তু আমরা পাবলিক ইউনিভার্সিটির রেজাল্ট দেখতে পারি। এটা বুয়েটের ওয়েবসাইট। তো এইভাবে করে সবগুলো পাবলিক ইউনিভার্সিটির নির্দিষ্ট ওয়েবসাইটে আমরা গেলেই আমরা হচ্ছে রেজাল্টগুলো দেখতে পারি। এরপরে ই স্বাস্থ্যসেবা, জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য দেশে অনেক টেলিমেডিসিন সেবা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এছাড়া সরকারি হাসপাতাল সমূহের ব্যবস্থাপনা সম্পর্কে মোবাইল ফোনে বা SMS-এ অভিযোগ পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য। টেলিমেডিসিন মানে কি, যে মোবাইলের মাধ্যমেই যদি আমরা কোনো ডক্টরের কাছ থেকে কনসাল্ট করতে পারি, এটাকে বলা হয় টেলিমেডিসিন।
অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুতকরণ। অবশ্যই এখন আয়করদাতারা তাদের আয়করের হিসাব ব্যবহার করতে পারেন এবং রিটার্ন তৈরি ও দাখিল করতে পারেন। টাকা স্থানান্তর, পোস্টাল ক্যাশ কার্ড, মোবাইল ব্যাংকিং, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম ইত্যাদির মাধ্যমে বর্তমানে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ প্রেরণ সহজ ও দ্রুত হয়েছে। এছাড়া ইন্টারনেট ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সহজে টাকা স্থানান্তরিত করা যায়। ধরো আমি আম, ধরো তোমার টাকা লাগবে, তোমার কাছে টাকা লাগবে, এখন তোমার একটা ফ্রেন্ডের কাছে তুমি টাকা চাইলে, তারপর তোমাকে কথার কথা আমি যদি বলি যে বিকাশে টাকা সেন্ড করলো, এখন তুমি বিকাশের ধরো বিকাশ থেকে টাকা উইথড্র করতে যাবে, বাট দোকান খোলা নেই, বিকাশের কোনো দোকান খোলা নেই, এখন তুমি কিভাবে এটা উইথড্র করবে? এখন তুমি কি করতে পারো, তোমার যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে, তুমি বিকাশ থেকে তুমি ব্যাংক ট্রান্সফার করে দিবে। দেন ব্যাংক থেকে সেই ব্যাংকে যদি তোমার কোনো কার্ড থেকে থাকে, দেন তুমি এটিএম বুথে চলে যাবা। এটিএম বুথ 24 ঘন্টায় খোলা থাকে। ওখান থেকে তুমি খুব সহজেই কিন্তু টাকা তুলতে পারতেছো। আর চাইলে তুমি খুব সহজেই কিন্তু টাকাগুলো ট্রান্সফার করতে পারতেছো ইলেকট্রনিক মাধ্যমে। আর এই জন্য এই যে কারো মুখাপেক্ষি হয়ে থাকতে হচ্ছে না যে আমার দোকান কি খোলা আছে কি না, টাকা কিভাবে উইথড্র করবো, এসব নিয়ে চিন্তা করতে হচ্ছে না। দেন হচ্ছে বিল পরিশোধ, যেটা আমি একটু আগে বলেছিলাম যে বিদ্যুতের বিল আমরা সহজে দিতে পারি, পানি, গ্যাস। বর্তমানে কি অনলাইনে মোবাইল ফোনে ট্রেন, বাস বা বিমানের টিকিট সংগ্রহ করা যায়। এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপস রয়েছে রেল সেবা, তো রেল সেবার মাধ্যমে আমরা খুব সহজেই ট্রেনের টিকিট বুক করতে পারি। আর যদি হচ্ছে ফ্লাইটের টিকিট কাটতে চাও, সেক্ষেত্রে অনেকগুলো ট্রাভেল এজেন্সি রয়েছে, যেমন আমি আজকে একটা দেখাই দিই, গোজায়ন রয়েছে, আরও বেশ কিছু রয়েছে। তো এখান থেকে তোমরা চাইলে ফ্লাইটের টিকিটও কাটতে পারো। অনলাইন রেজিস্ট্রেশন, সরকারি কর্মকাণ্ডে আইসিটি প্রয়োগের মাধ্যমে সরকারি সেবার মান উন্নয়নের উদাহরণ হিসেবে বাংলাদেশ রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানির স্বয়ংক্রিয়করণে একটি উদাহরণ দেওয়া হলো। ব্যবসার উদ্দেশ্যে যখন কোনো কোম্পানি বা ফার্ম গঠন করা হয়, তখন সেটিকে সরকারি কোনো প্রতিষ্ঠানে নিবন্ধিত হতে হয়। বাংলাদেশের নিবন্ধনে এরকম একটি প্রতিষ্ঠান হলো রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্ম। বন্যা হতে সেখানে লাইন তিল ধারণার জায়গা নেই, গ্রাহকের ভিড়, বিভিন্ন ধরনের দালালদের অত্যাচার ইত্যাদি ছিল এই এক সময়কার চিত্র। আইসিটির প্রয়োগের ফলে বর্তমানে সেখানকার চিত্র সম্পূর্ণ পাল্টে গেছে। রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মসের ওয়েবসাইট হচ্ছে roc.gov.bd থেকে এখন অনেক কাজ সম্পন্ন করা যায়। কয়েকটি কাজে অতীত বর্তমান অবস্থা ছকাকে দেখানো হলো। ধরো যে নামের ছাড়পত্র, এটার জন্য আগে লাগতো কমপক্ষে 7 দিন, বর্তমানে লাগে 30 মিনিট। নিবন্ধনের জন্য আগে লাগতো কমপক্ষে 30 দিন, বর্তমানে লাগে 4 দিন। ফি প্রদান, তো ব্যাংকে ভোট থেকে লাইনে দাঁড়িয়ে তো যে ফি প্রদান করতে হইতো, বাট বর্তমানে কি ব্যাংকের মাধ্যমে সহজেই ট্রান্সফার করা যায়। নিবন্ধনের জন্য অফিসে যাতায়াত কমপক্ষে 6 বার, বর্তমানে কি একবারও যেতে হচ্ছে না। পরে পার্ট 6 চলে যায় চিকিৎসা। তথ্য প্রযুক্তির কারণে যেসব ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে তার একটি হচ্ছে চিকিৎসা। সময় ছিল যখন ডাক্তাররা বা কবিরাজরা রোগীর লক্ষণ দেখে যেটুকু তথ্য পেতেন সেটা দিয়েই তার চিকিৎসা করতেন। এখন আর সে অবস্থা নেই। একজন রোগী সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে ডাক্তার তার পুরো শরীরকে সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন এবং অত্যন্ত সূক্ষ্মভাবে তার রোগ নির্ণয় করতে পারেন। শুধু তাই নয়, সেই তথ্যগুলো ডেটাবেসে থাকতে পারে এবং ভবিষ্যতে প্রয়োজনে সকল তথ্য আবার খুঁজে বের করে নিয়ে আসা যেতে পারে। একজন রোগীর চিকিৎসা করার জন্য ডাক্তারদের আর অনুমানের উপর নির্ভর করতে হয় না। তথ্য প্রযুক্তি ব্যবহার করে সঠিক ওষুধ নির্বাচন ও প্রেসক্রিপশন প্রস্তুত করতে পারে। আগে দেখা যায় তো কি নির্ভর করতে হতো, ডিপেন্ড করতে হইতো অনেকটা অনুমানের উপর ভিত্তি করে চিকিৎসা করা হইতো একটা সময়। এখন কি দেখা যায় যে সব কিছুর জন্য আমরা কি টেস্ট করতেছি, ইন্ডিভিজুয়ালি টেস্ট করে করে আমরা রোগটা নির্ণয় করতে পারতেছি। শুধু যে তথ্য প্রযুক্তি দিয়ে রোগীর সকল তথ্য পর্যালোচনা করা সম্ভব তা নয়, চিকিৎসাতে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে যে নতুন নতুন যন্ত্রপাতি তৈরি করা হয়েছে সেগুলো ব্যবহার করা শুরু হয়েছে। এই যন্ত্রগুলো যে সকল তথ্য সংগ্রহ করে সেগুলো প্রক্রিয়া হয় নিখুঁতভাবে। যে কাজটি আগে করা অসম্ভব ছিল, এখন সেটি সে নিজের ঘরে বসে করতে পারে। তো প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে ওটিতে আমাদের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে চিকিৎসা করা হচ্ছে, যেটা পুরোটাই হচ্ছে তথ্য প্রযুক্তি নির্ভর। ডান পাশের চিত্রে আমরা দেখতে পাচ্ছি নিউরোসার্জারির জন্য প্রস্তুত একটি আধুনিক টেলিমেডিসিন কেন্দ্র। আমাদের দেশে এখনো ডাক্তারের সংখ্যা বেশি নয়। এই অপ্রতুলতার কারণে অনেক সময় দেখা যায় ছোট শহর বা গ্রামে অভিজ্ঞ ডাক্তারদের পাওয়া যায় না। ভবিষ্যতে এক সময় দেশের সব অঞ্চলে চিকিৎসার ব্যবস্থা থাকবে, কিন্তু যতদিন আমরা সে ব্যবস্থা পৌঁছতে না পারছি, তথ্য প্রযুক্তি ততটা আমাদেরকে সাহায্য করতে এসেছে টেলিমেডিসিন দিয়ে। টেলিমেডিসিন হচ্ছে টেলিফোনের সাহায্যে চিকিৎসা সেবা নেওয়া। আমরা শুনে খুশি হব, আমাদের দেশেও বিভিন্ন প্রতিষ্ঠান টেলিমেডিসিন সাহায্য নিয়ে এসেছে। যখন হাতের কাছে কোনো ডাক্তারকে জরুরি কিছু জিজ্ঞেস করার উপায় নেই, তখন টেলিমেডিসিন ব্যবহার করে ডাক্তারের সাহায্য নেওয়া যায়। দেশে 16236 নম্বরে ফোন করে যে কোনো সময় স্বাস্থ্যসেবা ও পরামর্শ গ্রহণ। রোগ হলো ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে আমরা যেভাবে স্বাস্থ্যসেবা নিই, ঠিক তার মতো গুরুত্বপূর্ণ হচ্ছে রোগ যেন
না হয় তার ব্যবস্থা গ্রহণ। সেজন্য সবাইকে রোগ প্রতিরোধক টিকা নিতে হয়। তোমরা জেনে গর্ববোধ করতে পারো যে শিশু রোগ প্রতিরোধক টিকা দেওয়ার ফলে বাংলাদেশে শিশু মৃত্যুর হার অনেক কমেছে। শিশু মৃত্যু মানে কি, যে একটা বাচ্চা জন্মগ্রহণের পরেই শিশু অবস্থাতে মারা যায়। এটা খুব বেশি দেখা যাইতো, বাট এখন সেই হারটা কমে গেছে। সে কোটি কোটি শিশুকে সঠিক সময়ে টিকা দেওয়ায় কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হয়, কারণ তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ নিখুঁতভাবে পরিকল্পনা করতে পারছেন এবং সেটাকে কার্যকর করা সম্ভব হচ্ছে। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমরা আগে যে বিষয়গুলো কল্পনা করতে পারতাম না, এখন সেরকম অনেক কিছু আমাদের হাতের নাগালে চলে এসেছে। তাই তাই বলে তোমরা কিন্তু মনে করো না যে আমরা সবকিছু পেয়ে গেছি। তথ্য প্রযুক্তির কারণে আমরা এখন অন্য মাত্রায় গবেষণা করতে পারি। মানুষের জিনোম রহস্যভেদের মতো জটিল কাজ আধুনিক কম্পিউটার দ্বারা সহজেই সমাধান করা গেছে। এই চিকিৎসা জগতে এটা বিপ্লব শুরু হতে যাচ্ছে। এতদিন রোগের উপসর্গ কমানো হতো, এখন সত্যিকার অর্থে রোগের কারণটি খুঁজে বের করা করে সেটাকে অবসান করা হবে। শুধু তাই নয়, এখন যেরকম সব মানুষ একই ওষুধ খায়, ভবিষ্যতে প্রত্যেক মানুষের জন্য আলাদা করে শরীরে উপযোগী ওষুধ তৈরি হবে। একজনকে উপস্থিতি থেকে অপারেশন থিয়েটারে অপারেশন করতে হয়, ভবিষ্যতে হাজার মাইল থেকে প্রযুক্তি ব্যবহার করে সার্জনরা রোগীর অপারেশন করতে পারবেন। তো এই চিত্রে কি দেখা যাচ্ছে, পজিট্রন এমিশন টমোগ্রাফি যন্ত্র তথ্য প্রযুক্তি ব্যবহার করে রোগীর শরীরের ভেতরে ত্রিমাত্রিক ছবি তৈরি করতে পারে। ত্রিমাত্রিক মানে কি, 3D। আর এটা চিত্রে আমরা দেখতে পাচ্ছি কি, মানুষের মস্তিষ্কের ভেতর কোন অংশের উজ্জীবিত সিটি স্ক্যান প্রযুক্তির মাধ্যমে এখন সেটা বাইরে থেকে বলে দেওয়া সম্ভব। গবেষণা সভ্যতা ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে, যা সম্ভব হচ্ছে মানুষের নতুন কিছু বের করার আগ্রহ গবেষণার পরিপ্রেক্ষিতে। তোমরা নিশ্চয়ই অনুমোদন করতে পেরেছো, তথ্য প্রযুক্তির কারণে এই গবেষণার জগতে শুধু যে একটা বিশাল উন্নতি হয়েছে তা নয়, বলা যেতে পারে সম্পূর্ণ নতুন একটা মাত্রা যোগ হয়েছে। মানুষ এখন সাহিত্য, শিল্প বা সমাজবিজ্ঞান অথবা গণিত, প্রযুক্তি আর বিজ্ঞান জানি এই গবেষণা করুন না, কারণ তারা কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির সাহায্য ছাড়া এই গবেষণার কথা চিন্তা করতে পারে না। সাহিত্যর কথা কিভাবে, সাহিত্যের সাথে তথ্য প্রযুক্তি আমরা রিলেট করতে পারি। আমরা অনেকে পিডিএফ বই পড়ে থাকি না, তো পিডিএফটা আমরা কিভাবে পড়ি, পিডিএফ রিডারে পড়ি বা বইয়ে পড়ি, মোবাইলে পড়ি বা ট্যাবলেট ইউজ করি। তো সেটা কি, বই পড়তেছি মেইনলি, বাট এটা আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করতেছি। গণিতের ক্ষেত্রে যদি বলি, গণিতের আমরা বিভিন্ন থিওরিগুলো যদি আমরা কাজে লাগাইতে চাই, তাহলে আমরা তথ্য প্রযুক্তির সাহায্য নিচ্ছি। এইভাবে সব ক্ষেত্রে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করতেছি। গবেষণা করতে হলে নানা ধরনের তথ্য নিয়ে কাজ করতে হয়, তথ্য সংগ্রহ করতে হয়, প্রক্রিয়া করতে হয়, বিশ্লেষণ করতে হয় এবং গবেষণা শেষে তথ্যকে সুন্দর করে প্রদর্শন করতে হয়। আগে সবসময় এই কাজগুলো মানুষের দৈহিক পরিশ্রম করতে হতো। কম্পিউটার চলে আসার পর এগুলো আর নিজের হাতে করতে হয় না, মানুষ কম্পিউটার ব্যবহার করে করতে পারে। এর ফলে এখন গবেষকদের আর তথ্য প্রক্রিয়া নিয়ে দুশ্চিন্তা করতে হয় না, তারা সত্যিকারের গবেষণায় মন দিতে পারেন। তোমরা জেনে খুশি হবে, শিল্প, সাহিত্য, সমাজবিজ্ঞান, অর্থনীতি এরকম সব বিষয়ই এদেশের গবেষকরা অনেক চমৎকার গবেষণা করে থাকে এবং তারা সবাই তাদের গবেষণায় কম্পিউটার ব্যবহার করে থাকেন। বিজ্ঞান আর প্রযুক্তি বিষয়ের গবেষণাতেও কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই গবেষণাগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, সেগুলো হচ্ছে একটা তাত্ত্বিক। তাত্ত্বিক মানে কি থিওরিক্যাল, ব্যবহারিক মানে কি প্র্যাকটিক্যাল। তাত্ত্বিক মানে তোমরা যেটা নলেজ গ্যাদার করতেছো, আর ব্যবহারিক মানে কি যেটা তোমরা ইউজ করতেছো বা হাতে কলমে করতেছো। তাত্ত্বিক গবেষণাতে গবেষকরা একটা বিষয়ের তাত্ত্বিক অংশটুকু নিয়ে চিন্তা ভাবনা করেন এবং সেজন্য তাদেরকে কম্পিউটারের উপর নির্ভর করতে হয় গবেষণার কাজটুকু ঠিকভাবে অগ্রসর হচ্ছে কিনা সেটার জন্য তাদেরকে তথ্যের সাথে মিলে দেখতে হয় এবং এই জন্য বিশাল ডেটাবেস বা তথ্য ভান্ডারের সাথে যোগাযোগ রাখতে হয়, তথ্য প্রযুক্তিকে ব্যবহার করতে হয়। তো স্ক্রিন দেখতে পাচ্ছ কি, গাণিতিক হিসাবে এক সময় সবাইকে কাগজ কলম ব্যবহার করতে হতো। এখন চমকপ্রদ কম্পিউটার প্রোগ্রাম তৈরি হয়েছে যেগুলো ছাত্র, শিক্ষক, গবেষকরা নিয়মিত ব্যবহার করছে। ল্যাবরেটরিতে ব্যবহারিক গবেষণা করতে হয়, নানা রকম যন্ত্র ব্যবহার করতে হয়, সেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়। ল্যাবরেটরির নতুন নতুন যন্ত্রপাতি তৈরি করা বা পরিচালনা করা কিংবা ব্যবহার করার জন্য বিজ্ঞানীরা সবসময় কম্পিউটারকে ব্যবহার করেন। মোটামুটি অবধারিতভাবে বলে দেওয়া যায়, একটি যন্ত্র থেকে তথ্য নিয়ে সেটা প্রক্রিয়া করার জন্য সবসময় কম্পিউটার ব্যবহার করা হয়। কম্পিউটার বলতে আমাদের চোখের সামনে যে ছবিটি ভেসে ওঠে আজকাল, তার চাইতে অনেক ছোট কম্পিউটার তৈরি হয়েছে। কম্পিউটারের মতো কাজ করতে পারে সেরকম ছোট ছোট মাইক্রো কন্ট্রোলার, এফপিজিএ, ফিল্ড প্রোগ্রামেবল গেট অ্যারে, পিএলএ প্রোগ্রামেবল লজিক অ্যারে ইত্যাদি তৈরি হয়েছে। যন্ত্রের ভিতর সেগুলো বসিয়ে দিয়ে যন্ত্রগুলোকে অনেক স্বয়ংক্রিয় করে গবেষণার পুরো কাজটি সহজ করে দেওয়া যায়। ব্যবহারিক গবেষণাতে নেটওয়ার্ক ব্যবহার করার জন্য যায়, ফলে বিজ্ঞানের অনেক গবেষণাতে আজকাল বিজ্ঞানী আর ল্যাবরেটরি অনেক দূর থেকে পরীক্ষাটি নিয়ন্ত্রণ করতে পারে। এই পদ্ধতিকে ভার্চুয়াল ল্যাবরেটরি এর আওতায় পড়ে। এখানে সত্যিকার ল্যাবরেটরি নেয় পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব। www.softpedia.com এই ধরনের ভার্চুয়াল ল্যাবরেটরির উদাহরণ। পরীক্ষা নিরীক্ষার জন্য যে শুধু প্রচলিত কম্পিউটার ব্যবহার করা হয় তা নয়, অনেক সময় বিজ্ঞানীরা আরও শক্তিশালী বিশেষায়িত কম্পিউটার ব্যবহার করে থাকেন। তোমরা সে জাদু পিসির নাম শুনেছ, এটি অনেক ছোট একটা
কম্পিউটারের মতোই কাজ করে। তো এই ছিল আজকের প্রথম অধ্যায়ের ভিডিও। তোমরা যারা প্রথম অধ্যায়ের প্রথম পার্ট দেখোনি তারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি প্লেলিস্টে গেলেই প্রথম অংশ পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।